আমাদের ক্যাবিনেটে সাবেক যে ক্যাবিনেট, এটা আমার বলতে কোনো অসুবিধা, আমাকে মানুষ যত গালাগালি করুক যা পারে করুক কোনো সমস্যা নাই, পূর্ববর্তী যে ক্যাবিনেটে মেধা, প্রতিভা এবং সততা, এই তিনের বড্ড অভাব, আপনি খুঁজেই পাবেন না। নির্বাচন বয়কটের আহ্বান ইতিমধ্যে জানিয়েছে এবং এটা তো স্বাভাবিক, এটা তো বয়কটের আহ্বান জানানো লাগে না। আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দলকে ছাড়া যদি আপনি নির্বাচন করেন, সেটা তো নির্বাচন হলোই না। এবং একটা আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী বৃহৎ দলকে ছাড়া নির্বাচন করলে যে নির্বাচন হয় না, সেটার প্রমাণ আমাদের সময়ও আছে। আমরা যে সকল দলকে ইনক্লুড করতে পারি নাই, সেটার জন্যই তো 5ই আগস্ট, তাই না? কিন্তু সুতরাং কিন্তু তাতে তো আপনাদের কিছু হয়নি। আপনারা তো 14 সালে কমপ্লিট করলেন 5 কি বছর, কি 18 বলেন, সালেও কমপ্লিট কি করলেন 5 কি বছর। বলেন আপনি, তাতে কিছু হয়নি? আপনি কি মনে করেন একজন রাজনৈতিক ব্যক্তির জীবনে শুধুমাত্র নির্বাচন জেতা, এমপি হওয়ার, মন্ত্রী হওয়া, গাড়িতে পতাকা ওড়া, এটাই জীবনের সফলতা? তাহলে তো পৃথিবীর এত বড় পরিবর্তন আসতো না। পৃথিবীর বেশিরভাগ পলিটিশিয়ান যাদের নাম আপনি ইতিহাসের বইয়ে পড়েন, তারা কি কেউ মন্ত্রী ছিলেন না, এমপি ছিলেন না, তাদের গাড়িতে পতাকা উঠেছে। পলিটিশিয়ান ইজ এ ডিফারেন্ট ব্রিড। আপনি আজকে নির্বাচন করে যে ঠিক মতো করতে পারতেন, আজকে আওয়ামী লীগের এই অবস্থা হয় নাকি? আমাদের গায়ে কেউ একটা টোকা দিতে পারে নাকি আপনি মনে করেন? অসম্ভব। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতে যদি 2024 সালের নির্বাচনে বিএনপি, আওয়ামী লীগ সকলে মিলে নির্বাচন করতো এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ জিতে আসতো, আলহামদুলিল্লাহ। যদি নাও জিততো, কথার কথা বলছি, ধরেন যদি বিএনপি জিতে আসতো, বাংলাদেশের মানুষ বলতো যে শেখের বেটি ক্ষমতায় থেকে দেখিয়ে দিয়েছেন কিভাবে একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন করা লাগে। তিনি বাংলাদেশের মানুষের আধ্যাত্মিক নেতা হতেন। আপনি কি বলেন? আধ্যাত্মিক নেতার থেকে বেশি ক্ষমতা কার আছে? আরে ভাই, প্রধানমন্ত্রী তো গোনা লাগে। প্রথম দিন প্রধানমন্ত্রী হলে বা রাষ্ট্রপতি হলে গোনা লাগে কবে 5 বছর হবে, মার্কিন যুক্তরাষ্ট্রে কবে 4 বছর হবে, গোনা লাগে। কিন্তু যিনি আধ্যাত্মিক নেতা, তার কি গোনা লাগে নাকি দিন? তার যতদিন বুকে শ্বাস ততদিন তার ক্ষমতা। এটাই বাস্তবতা। আমরা তো আধ্যাত্মিক নেতা হওয়ার যে সুযোগ, সেটা হারিয়ে ফেলেছি। এবং আজকে যত যা কিছুই বলেন, আজকের যে সংকটময় অবস্থা, এটা কি শুধু আওয়ামী লীগকে আঘাত করছে? নো, এটা তো আমি মনে করি বিএনপির একজন প্রগতিশীল মানুষ, যিনি হয়তো বা কোনোদিন এমপি হবেন না, মন্ত্রী হবেন না, কিন্তু সুন্দর একটা দেশ চান, তাকেও আঘাত করছে। বিএনপির একজন উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত অথবা শ্রমজীবী মানুষ, যার স্বপ্ন যে তার সন্তান একদিন কোনো না কোনো একভাবে বিদেশে গিয়ে দুইটা পড়ালেখা করবে, আপনার মতো বিদেশে পাড়ি জমিয়ে ভালো থাকবে, তার স্বপ্ন কি আঘাত করছে না? বাংলাদেশ যখন অস্থিতিশীল হয়ে যায়, তখন বাংলাদেশের একজন মানুষের জন্য ইউরোপ বা আমেরিকায় যাওয়ার যে প্রশস্ত পথ, তা কি দিনে দিনে সংকীর্ণ হয়ে যায় না? সুতরাং হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ, যে বাংলাদেশে তো এটা একটা বিরাট বড় সমস্যা। বাংলাদেশের পলিটিশিয়ানের সাফল্য, এই আমরাই তো নষ্টের মূল। আমরা মনে করি যে চুরি কইরা, জুরি কইরা, সিল মেরে এমপি না হইলে আপনি সফল না। এই জন্য তো এই রাজনীতিবিদ গুলো এই কাজ করছে। বাংলাদেশের কোন পলিটিশিয়ান যদি গম চুরি না করতে পারে, চাল চুরি না করতে পারে, যদি কয়েক দানে কয়েক হাজার কোটি টাকা না বানাইতে পারে, তাকে কেউ পাত্তা দেয় না। তা আমাদের দোষ। আমাদের দেশের জনগণ যদি বোঝার চেষ্টা করতো যে রাজনীতিবিদ বলতে কি বুঝায়, তাহলে তো এই দেশের আজকে এই অবস্থা হইতো না। আপনি ইংল্যান্ডে আছেন, বলেন না জন মেজর কোথায়, কি গাড়ি চলে, কোন বাড়িতে থাকে, খুঁজে পাবেন? বাট হি হ্যাজ প্লেড হিজ রোল। হ্যাঁ, মার্গারেট থ্যাচার কোথায় আছে, ব্যারোনেস থ্যাচার? মার্গারেট থেচার জি। জি, উনি ওনার কাজ করে চলে গেছে। মাইকেল হেজেলটাইন, কিংবদন্তি পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যের, কোথায় উনি বলেন? যিনি যুক্তরাজ্যের ঐক্যের যে সোনালী স্তম্ভ পার্লামেন্টে স্থাপিত আছে, সামনে রাখা আছে স্পিকারের সামনে, একবারই মেরে ভেঙে ফেলছিল প্রতিবাদ করতে গিয়া। সেই মাইকেল হেজেলটাইন কোথায়? মার্গারেট থেচার মনে মারা গেছে নাকি? মার্গারেট না না, থেচার বলছি বোধহয় কথা মারা। কথা, কোথাও তাকে খুঁজে পাওয়ার দরকার নেই, কারণ তিনি রাজনীতিবিদ। তার যেটুকু করার দরকার ছিল অতটুকু করে তিনি একেবারেই নির্লিপ্ত ভাবে মিশে গেছেন। সো এই জিনিস তো বাংলাদেশে তৈরি হয় নাই। আপনি মনে করেন বাংলাদেশে হইলো, আপনি আপনার অরিজিনাল সেলফ থাকা মানে হচ্ছে আপনি বিপদগ্রস্ত। ধরেন আপনার অনুষ্ঠানে এসে দুইটা কথা আমি বলি, তারপরে যে শারমিন চৌধুরী একজন আছেন, যিনি আগে ডিবিসিতে ছিলেন, তার নিজের, তার সেখানে আমি কথা বলি। খন্দকার ইসমাইল সাহেব খুবই আওয়ামী মনা, মুক্তিযোদ্ধা মনা, ওনার ওখানে প্রোগ্রাম করি, আমার ভালো লাগে, সবার সাথে কথা বলতে পারে। প্রবলেম হচ্ছে কি, যে আমি একজন মানুষ, আমি গণতন্ত্রের কথা বলি, আমি আমার মনের কথাটা বলার পরে আমার দলের, বললাম না, কিছু নেতা, যারা নেতা হয়েছে জনগণের দ্বারা না, যারা নেতা হয়েছে আশীর্বাদে, তারা লোক লাগাই দিচ্ছে পিছনে, হুমকি দিচ্ছে, জানে মেরে ফেলবো, এন করবো, দেন করবো। তো সেখানে রাজনীতির গুণগত মানের উন্নয়নটা কিভাবে হবে বলেন? কিভাবে সম্ভব? ইটস জাস্ট নট পসিবল। এবং বিলিভ ইউ মি, আপনারা একটা জিনিস খেয়াল করতেছেন না, যে জামাত ইসলামের উত্থানটা মূলত কোথায় হচ্ছে?
এই শহর অঞ্চলে ইতিমধ্যেই আগে যে ইজম ভিত্তিক রাজনীতি ছিল সেটার ব্যাপক পরিবর্তন হয়ে গেছে, কারণ আওয়ামী লীগ বিএনপির কাছ থেকে মানুষ যা চায় সেটা সবসময় পাচ্ছে না। পরিবর্তনটা ধীরে হচ্ছে, কিন্তু হচ্ছে। আওয়ামী লীগকে বুঝতে হবে, আমার দলকে বুঝতে হবে যে সময় পরিবর্তিত, আমাদের রাজনীতিও পরিবর্তিত হতে হবে। বিএনপিকে বুঝতে হবে সময় পরিবর্তিত, ওনাদের রাজনীতি পরিবর্তন আসতে হবে। আচ্ছা, এই রাজনীতির সময়ের পরিবর্তন বলতে কি আপনি বলতেছেন যে আসলে এই জেন জির একটা প্রভাব আছে, সুতরাং এই অবশ্যই জেনজিকে কি পুরাতন মানসিকতা দিয়ে, শুনেন এবং এটা আওয়ামী লীগ বিএনপি উভয় দলের ক্ষেত্রে প্রযোজ্য যে পরিবর্তন হতে হবে? শুনেন, লক্ষ বছর আগে মনুষ্য সভ্যতার তো উৎপত্তি হয়নি, হয়েছে মাত্র 5,500 বছর আগে মিশরীয় সভ্যতা দিয়ে। কিন্তু মানুষের উদ্ভব তো তারও আগে, লক্ষ লক্ষ বছর আগে, ঠিক আছে না? তখন মানুষের সবচেয়ে বড় হাতিয়ার বা অস্ত্র ছিল কি? কাষ্ঠ এবং প্রস্তর দ্বারা তৈরি করা বর্ষা। অর্থাৎ তিনি শিকার করার জন্য লোহার ফলাও ব্যবহার করতে পারতেন না, তিনি পাথরের ফলা ব্যবহার করতেন, ঘষে ঘষে পাথরকে চোখা করতেন এবং তার পেছনে একটা কাঠ কোনোভাবে চামড়া বা কোনো কিছু দিয়ে বেঁধে সেটা দিয়ে শিকার করতে যেতেন, ঠিক আছে? এটা ছিল তার মূল হাতিয়ার। যখন এই মানুষ আগুন জ্বালানো শিখে গেল, তখন তো অনেক কিছুর ব্যবহারটা সহজ হয়ে গেল, কারণ আপনি গলাতে পারছেন, হ্যাঁ, এবং হিউম্যান সিভিলাইজেশন টোটাল একটা বড় একটা পরিবর্তনে চলে আসলো। তো আগুনটা হয়ে গেল তখন তার সর্ববৃহৎ হাতিয়ার, ঠিক আছে না? আজকের যুগে আপনি যদি আপনার ঘরের দিকে তাকান, আপনার আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন, বাবা মা, সকলের সবচেয়ে বড় হাতিয়ার কি? টেলিফোন, সেলফোন, মোবাইল ফোন। ওয়াই? নট বিকজ ইউ ক্যান মেক এ ফোন কল, মানে যেহেতু আপনি ফোন করতে পারেন এই জন্য না, এটা কারণ হচ্ছে এতে ইন্টারনেট নামে একটা জাদু আছে, যে জাদুর কারণে সারা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের সকল তথ্য আপনি পাচ্ছেন। এখন আওয়ামী লীগ একটা কনভেনশনাল দল, ঐতিহ্যবাহী দল, সেই দলের একজন নেতা কনভেনশনাল কথা বলতে গিয়ে যদি মিথ্যা বচন করেন, সাথে সাথে জেনজির যে জায়গাটা আছে তাকে পরিত্যাগ করছে। বিএনপির একজন নেতা, তিনি বিএনপিতে বেগম খালেদা জিয়াকে উপরে উঠাইতে গিয়ে বা তারেক জিয়াকে তেল মারতে গিয়ে একটা মিথ্যা বলে ফেললেন, সাথে সাথে জেনজির ওই কানেক্টিভিটিটা আর থাকছে না, সে সাথে সাথে ওই নেতাকে পরিত্যাগ করছে, এবং এই পরিত্যাগ করার পরে দেখা যাবে ওই দলকেও তিনি পরিত্যাগ করবেন। সুতরাং অল আই এম ট্রাইং টু সে যে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল যারা এই দেশের জন্য রাজনীতি করতে চায়, তাদেরকে মেধা, প্রতিভা এবং সততা, এই তিনটা জিনিসকে যদি সুনির্দিষ্টভাবে তারা রিকগনাইজ না করে, একনলেজ না করে, তাছাড়া বাংলাদেশের রাজনীতির কোনোদিন ভালো দিন আসবে না। আপনি আমাদের ক্যাবিনেটে, সাবেক যে ক্যাবিনেট, এটা আমার বলতে কোনো অসুবিধা, আমাকে মানুষ যত গালাগালি করুক, যা পারে করুক, কোনো সমস্যা নাই। পূর্ববর্তী যে ক্যাবিনেটে মেধা, প্রতিভা এবং সততা, এই তিনের বড্ড অভাব, আপনি খুঁজেই পাবেন না, একটা নাম বলতে পারবেন না। কিন্তু অনেকে তো অভিযোগ করে যে বিএনপির ভিতরেও এরকম আছে, মানে অনেক হ্যাঁ, সে তার অবশ্যই। পুরাতন ধ্যান ধারণা দুই নিয়ে হাজার এক আছে। সাল থেকে 2006 সালে কি হয়েছিল, একই ব্যাপার। 2001 সাল থেকে 2006 সালে যা হয়েছিল তার ম্যাগনিফাইড রূপ। বিএনপি তো 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন এককভাবে করার চেষ্টা করেছিল, মিথ্যা না? 2006 সালের তত্ত্বাবধায়ক সরকারের যে স্যাংটিটি, পবিত্রতা, সেটা তারা নষ্ট করেছিল। ইয়াজউদ্দিন সাহেবকে একই সাথে রাষ্ট্রপতি এবং একই সাথে প্রধান উপদেষ্টার ভূমিকা, নিপতির ভূমিকায় উপনীত করেছিলেন। কে এম হাসানকে প্রধান বিচারপতি থেকে প্রধান উপদেষ্টা করার জন্য এই যে বয়সের যে ম্যানিপুলেশন বিচারপতিদের তারা করেছিল, মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব, শিওর তারাও একই দোষে দোষী। আমি তো কাউকে, শুনেন, এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যে এই জায়গায় আসলে কার দোষ বেশি কার দোষ কম এটা আপনি মাপতে পারবেন না। কিন্তু আমরা 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 দেখলাম যে আসলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, সেক্ষেত্রে আমেরিকা বা পশ্চিমারা তেমন একটা গা কোনো করতেছেন না, রিয়াকশন তারা নাই, কোনো কোনো রিয়েকশন রিয়াকশন নাই, নাই। শুধু না, ভারত বলতেছে যে ইনক্লুসিভ ইলেকশন। এবং এবং আপনি আপনি অনেকবার বললেন যে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। অবশ্যই আপনি আওয়ামী লীগ করেন, আপনি অবশ্যই বলবেন আপনি শেখ হাসিনার প্রতি আপনার অবশ্যই আস্থা আছে, কিন্তু আমরা যখন দেখি যে মানবাধিকার লঙ্ঘনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত, আবার যখন দেখি যে 832 ভরি স্বর্ণ তার ব্যাংকের লকারে, আবার যখন শুনি যে অডিওতে একজন কর্মী বলতেছে যে আপা আমাদেরকে যারা মেরে ফেলেছে আমরাও তাদেরকে মেরে ফেলবো, তখন শেখ হাসিনা বললেন যে এগুলো না বইলা কাজ কইরা দেখাও। তো তখন আসলে মানে আমরা কিভাবে মনে করি যে আপনি যে বলেছেন যে জেন জির যে প্রত্যাশা সেটা আওয়ামী লীগ এবং বিএনপি অনুসরণ করতে হবে, এই শেখ হাসিনার মতো নেত্রী কি
আসলে এই জেনজির প্রত্যাশা পূরণ করতে পারবেন, বা সম্ভব এভাবে আওয়ামী লীগকে এগিয়ে নেওয়া? আপনি কি দেখ, মনে করেন না যে আসলে পরিবর্তনটা দরকার আওয়ামী লীগের, আচ্ছা আচ্ছা মেবি 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 বিএনপিরও? আচ্ছা দেখেন, আমি আপনাকে একটা আন্তর্জাতিক চক্রান্তের কথা বলি। সবাই তো স্বাধীন চক্রান্ত চক্রান্ত করে, আমি একটা আন্তর্জাতিক চক্রান্তের কথা বলি। হুসেইন মোহাম্মদ এরশাদ যখন স্বৈরাচার হিসেবে পদত্যাগ করলেন, ক্ষমতা থেকে চলে গেলেন, 1991 সালে নির্বাচনে কে এলো ক্ষমতায়? বিএনপি। বিএনপি এলো। তো বিএনপি ক্ষমতায় এসেছে, তখন কি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না? ছিল। কিভাবে তো হ্যাঁ, বিরোধী ক্ষমতা তো দলের বিএনপি জায়গায়, আসলো, হ্যাঁ বিরোধী দলে ক্ষমতায়, ছিল? হ্যাঁ বিরোধী দলে ছিল। আমরা তো ছিলাম তো বাংলাদেশে, নাকি ছিলাম না? ছিলেন। ছিলাম তো। আচ্ছা, 1991 থেকে 96 সালের মধ্যে জনাব তারেক জিয়া বিবাহ করলেন। করলেন, জি। সেই বিয়েতে কি বাংলাদেশের মাননীয় বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যাননি? ওই একবারই না না, দেখা একটু হয়েছে। আমাকে শেষ করতে হবে। আমি আমার শেষ করে, গিয়েছেন, গিয়েছেন তো। আচ্ছা, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বামী, আন্তর্জাতিক ভাবে স্বীকৃত প্রখ্যাত পরমাণুবিদ ডক্টর ওয়াজেদ মিয়া যখন মারা গেলেন, তখন বেগম খালেদা জিয়া কি জননেত্রী শেখ হাসিনার কাছে গেলেন না সহানুভূতি জানানোর জন্য? তাহলে একবার কিভাবে হলো, দুবার হলো, কারেক্ট? আচ্ছা, 1996 সালে, হ্যাঁ, 15 ফেব্রুয়ারি নির্বাচন করার চেষ্টা করেছেন, পারেননি। আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছে, যায়নি? গিয়েছে 12 তো। জুন গিয়েছে, জি, জি। 12 জুনে। তা আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছিল, বিএনপি কি সদর্পে বাংলাদেশে ছিল না? বেগম খালেদা জিয়া কি বাংলাদেশে ছিলেন তো? আচ্ছা, এর মাঝে অনেকগুলো মিথস্ক্রিয়া হয়েছে, হয় নাই যে তা না, আমি বলতে পারবো। ঠিক একইভাবে 2001 সালে বিএনপি ক্ষমতায় গেল, খুব খারাপ হয়েছে। বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে পূর্ণিমার মতো অনেক অসহায় বোনদেরকে সারা বাংলাদেশে তারা ধর্ষণ করেছে, নির্যাতন করেছে। ইটস এ গ্রেট পলিটিক্যাল ফেলিয়ার এন্ড ক্রাইম। আমি আবার র্যাবের বলছি, র্যাবের এটা ক্রসফায়ার তো আছে। রাজনৈতিক ব্যর্থতা এবং এটা একটা অন্যায়। এবং জনাব তারেক জিয়া সাহেব, বেগম খালেদা জিয়া, ওনারা এই অন্যায়গুলোর বিরুদ্ধে কোনো শক্ত অবস্থান বিএনপি নিতে পারেন নাই। তাহলে প্রশ্ন আসতে পারে যে ওনারা কি চেয়েছিলেন এরকম হবে, নাকি তারা কিন্তু ঠেকাতে পারেন নাই? একটু আমাকে সরি, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, একটু আমার শেষ করতে দিবেন প্লিজ। তাহলে কি দেখলেন? 91, 96, 2001 বিএনপি আসে, আওয়ামী লীগ আসে, বিএনপি আসে, আওয়ামী লীগ আসে। বাংলাদেশের রাজনীতির চিরকালের ক্ষতি হয়ে গেল 2001 সালের, সরি 2004 সালের 21শে আগস্ট। আবার বলছি, বাংলাদেশের চিরস্থায়ী চিরকালের ক্ষতি হয়ে গেল 2004 সালের 21শে আগস্ট। এখন এই যে গ্রেনেড হামলা হলো, এই গ্রেনেড হামলা দিয়ে যে মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যাকে যে হত্যা করার চেষ্টা করা হলো, আপনি কি মনে করেন না যে এই হত্যাকাণ্ডের চেষ্টা যদি সঠিক তদন্তটা তখন হয়ে যেত, তাহলে চিরকালের এই যে ব্যবধান, আজকে আমরা একে অপরের সাথে সামনে দাঁড়াতে পারছি না, এটা কি তৈরি হতো? কোনোদিন তৈরি হতো না। এখন আপনি বিচার করলেন না কেন ঠিক মতো, এই প্রশ্ন যদি আপনি করেন, তাহলে প্রশ্নের উত্তর হবে, হয় আপনি নিজেই গ্রেনেড ফুটিয়েছেন, অথবা যে গ্রেনেড ফুটিয়েছে তার গ্রেনেড ফোটানোতে আপনি খুশি হয়েছেন। রাইট? সো প্রবলেমটা হচ্ছে যে এই এবং আপনি সমস্যাগুলো, আপনি অবশ্যই জজ মিয়া নাটকের কথা আপনার মনে আছে? না না, আমি জজ মিয়া নাটক গেলে তো ছোট হয়ে, আমি কোনো জজ মিয়া নাটকে যাচ্ছি না। জজ মিয়া তো এগুলো কোনো বিষয়ই না। গ্রেনেড ফুটেছে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার জন্য, বিচারের দায়িত্ব বাংলাদেশের প্রধানমন্ত্রীর। অত লম্বা করবেন না, তাহলে কোনো সমস্যার সমাধানই করতে পারবেন না। সেটাই তো বললাম, যে তদন্তটা যদি ঠিক মতো হতো, বিচারটা যদি ঠিক মতো হতো, তাহলে কি আজকে এই সমস্যা থাকতো? থাকতো না তো। যারাই বুদ্ধি করেছে, যারাই মনে করেছে যে বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করে চিরকাল ক্ষমতায় থাকা যায়, এটা কি হয় নাকি আসলে? ইটস এ ইম্পসিবল আইডিয়া। আমরা যে 15 বছর ধরেন জামাত জামাত ইসলামী বা ইয়েকে যে মামলা দিয়ে মানে বিভিন্ন ভাবে চেষ্টা করলাম, শেষ পর্যন্ত কি আমরা দমাতে পারলাম? এখন আমরা সারাদিন শুধু বলছি জঙ্গিদের জন্য। তো 15 বছর কি বসে বসে আঙুল চুষছি আমরা? তখন জঙ্গি তৈরি হয়েছে করতে গিয়ে। একটা মানুষ জন্মাইতেও তো 9 মাস লাগে ভাই। তো একটা জঙ্গি যদি তৈরি হতে হয় তা টাইম লাগে। তা তাহলে ধরেন 15 বছর আগে যদি আপনি 30 বছর বয়স্ক একটা ছেলে, যাকে আপনি জঙ্গি বলে চিহ্নিত করার চেষ্টা করছেন, তার বয়স ছিল 15, তাহলে আমি কি করলাম? যেই জঙ্গির বয়স 25, 15 বছর আগে তার বয়স ছিল 10, তাহলে আমি কি করলাম? আজকে যেই সেনাবাহিনীকে আমি দোষ দিচ্ছি, যেই সেনাবাহিনীর একজন সম্মানিত কর্মকর্তা আজকে মেজর, তিনি 15 বছর আগে তার বয়স ছিল 16। তাহলে আমি তাকে কি দেখালাম, কি শেখালাম, কি বোঝালাম যে তিনি আজকে আসার পরে
আমার প্রতি সংহতি বা আমার কর্মপ্রক্রিয়ার প্রতি তার কোনো সম্মান বা আস্থা নাই। এগুলো অনেক প্রশ্ন চলে আসে। কিন্তু এটাও আসে যে একবার আপনি আমি যখন একে অপরের জিঘাংসার আহ, অভিলাষে একেবারে উন্মত্ত অবস্থা থাকবো, মাতাল থাকবো, এবং সেটাই আমি দেখানোর চেষ্টা করব, তখন একে অপরের প্রতি যে সমঝোতা বা সহমর্মিতা সেটা তৈরি হওয়ার তো কোনো সুযোগ থাকে না। এবং তখনই কিন্তু তৃতীয় কোনো এজেন্সি সুযোগ নেয়। আমি আপনার অনুষ্ঠানে ওইটাই বলার চেষ্টা করছি যে আজকে বাংলাদেশের রাজনীতির রঙ্গমঞ্চে আপনি যাই দেখতে পাচ্ছেন, বাংলাদেশকে সামনে এগোতে হলে ওই আওয়ামী লীগ ওই বিএনপি কে লাগবে দুটোকে। কিন্তু দুটোর ভিতরে এই ব্যবধান কারা তৈরি করছে, এটা যদি দুই দলের সর্ব উচ্চ নেতৃত্ব বোঝার না চেষ্টা করে, তাহলে বাংলাদেশকে আপনিও টকশো করে বাঁচাইতে পারবেন না, আমিও টকশো করে বাঁচাইতে পারবো না। এটাই রিয়ালিটি। আমি এবং বলতে চাচ্ছিলাম এবং যে বিএনপি এবং তো, জি বলেন প্লিজ। এবং দুঃখজনক বিষয় হচ্ছে যিনি সর্বোচ্চ নেতৃত্বে থাকেন তার পক্ষে সবকিছু সবসময় দেখা সম্ভব হয় না, এটা বাস্তব। হ্যাঁ, একজন বাস্তব, মানুষ জি। তো। কিন্তু সততার মূল্য কোথায়, যে ওনার অধীনস্থ যারা থাকবেন তারা প্রয়োজন হইলে তার নেতার পা ধরে বলবে যে আপনি এটা করবেন না, এটা ভুল হচ্ছে। সেই বলার কোনো লোক নাই। কতগুলা তেলবাজ ফালতু আজে বাজে লোক দিয়া এই দলগুলার দ্বিতীয় স্তর ভরে গেছে। আমরা তো দেখছি বঙ্গবন্ধুর সময় আমার আব্বা, আমার দাদা, আমার নানাদের কাছে শুনছি বঙ্গবন্ধুর সাথে রীতিমতো ডিসকোর্স, রীতিমতো ডিবেট হইতো নেতাকর্মীদের। এটাই ওনার শক্তি। হ্যাঁ, উনি উনি সবার নেতা, উনি যা বলবেন তাই হবে, কিন্তু তার নেতারা গিয়ে তার সাথে কথা বলে তার সাথে তর্ক বিতর্ক করতে পারতো, যে বঙ্গবন্ধু এটা করবেন, এটা করবেন না, মুজিব ভাই এটা করবেন, এটা করবেন না, এটা করা উচিত, এটা করা উচিত না। তারপরে হ্যাঁ, উনি সকলের নেতা, তিনি বাংলার অবিসংবাদিত নেতা, তিনি জাতির পিতা, তিনি বাংলাদেশের স্বাধীনতার কি বলবো দ্রষ্টা। তিনি যে সিদ্ধান্ত নিবেন। প্রবলেম হচ্ছে যে বাংলাদেশের পরবর্তী সময়ে এই দলগুলোর যারা সর্বোচ্চ নেতৃত্বে আছেন তাদের পা ধইরা বা হাতে ধইরা বা তাদের কাছে অনুরোধ করেও বিনয়ের সাথে কোনো বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করার কোনো লোক তৈরি হয় নাই, কতগুলো আজে বাজে লোক তৈরি হয়েছে। এবং এখনো আপনি যখন এই দলগুলোর ভালোর জন্য, এই দলের নেতাকর্মীদের জন্য কোনো সত্য বচন করবেন, যখনই মনে হবে যে ওই দ্বিতীয় শ্রেণীর আজে বাজে নেতাদের বিরুদ্ধে যাচ্ছে কথাগুলো, তারা মনে করে এটা আওয়ামী লীগের বিরুদ্ধে যাচ্ছে। একটা অন্ধ শ্রেণী তৈরি হয়েছে।